শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণের নবম দিনে। অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে সরাসরি আমি আপনাদের সঙ্গে রয়েছি শাফি আহমেদ এবং বরাবরের মতোই যেটি আমরা করি প্রতিদিন এই মাঠ থেকে আপনাদের কাছে সকল তথ্য পৌঁছাবার চেষ্টা করি এবং দর্শনার্থী পাঠক সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে আমার আশেপাশে অনেক 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 লেখক রয়েছেন, তাদের সবার সঙ্গে কথা বলবো, দুঃখিত। এবং আমার কাছে দেখতে পাচ্ছেন অনেক বইও রয়েছে। আজকে আনন্দ আলোর গরম গরম পাতাটি এখন আমার কাছে পৌঁছেনি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে, সেটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই। শুরুতেই আজকে আমরা শুরুটা করতে চাই আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের পরিবারের মতো একজন, পরিবারের একজন সদস্যের মতোই আমাদের অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন যুক্ত। তাকে শুরুতেই জিজ্ঞেস করতে চাই কেমন আছেন? ভালো আছে স্যার, অনেকদিন মানে দেরি হয়ে গেল আপনাকে আসলে এখানে আনতে। আপনি সচরাচর শুরুতেই আসেন, আসলে এবার দেরি করলেন আসতে। কেমন আছেন, কেমন চলছে কাটতে সব কিছু মিলিয়ে? না, তো প্রথম সপ্তাহ তো আমরা অতিক্রম করলাম, সব মিলেই তো আমার ভালো মনে হচ্ছে। এবার তো স্টল নাকি সবচেয়ে বেশি হয়েছে বলা হচ্ছে। হ্যাঁ, সংখ্যার দিক থেকে বেড়েছে প্রায় আর আর আপনার এবার কতগুলো প্রকাশনা হলো? আমাদের তো পরিকল্পনা হলো 40টা, তো আজ পর্যন্ত আমাদের 31টি বই আমরা পাঠকদের বেশিরভাগই বেরিয়ে গেছে, মানে বেশিরভাগই। কেমন হচ্ছে, পাঠকরা নিচ্ছে বই? না, পাঠকরা তো নিচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি। 47 গতবারের তুলনায় আর কি জিজ্ঞেস করছি। না, এখন তো নির্ভর করবে আমরা যে সমস্ত বই দিয়েছি, পাঠকরা দেখে শুনে বুঝতেও তো একটু সময় লাগবে। তা আমি ব্যক্তিগতভাবে আমি আচ্ছা, অনুপম প্রকাশনী এবার কি কি বিষয় মানে বাছাই করেছেন? আমি একটি কথা প্রায় বলে থাকি সব সময়, মানে আপনাদের কাছে আসলে বা বিভিন্ন মিডিয়াতে, আমরা অনুপম এই 2025-এ আমার এখন আর কোনো কাজ নাই। আমার কাজ হলো আমার পাঠক, আমার লেখক যারা, তাদের ভিউজটা বোঝা, পাঠক বইটা নিয়ে কি কমেন্ট করতেছে, এই দিয়ে আমার পরবর্তী সাজায়। সুতরাং কোনো না কোনো একজন পাঠকের জন্য কোনো না কোনো একটা বই আছে আমাদের বের হয়েছে। সেটা বলেন ছোটদের বই, শিশু সাহিত্য, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, সবটাই, প্রবন্ধ, সমালোচনা সাহিত্য, মানে সবটাই কিছু না কিছু আছে। এটাই স্যার আমাদের প্রত্যাশা থাকে আপনার কাছ থেকে। আন্তরিক ধন্যবাদ স্যার, এবার আপনার জন্য অনেক শুভকামনা রইল। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমাদের অগণিত পাঠক ভক্ত শুভানিধি যারা মেলাতে আসেন তাদের সবাইর জন্য শুভেচ্ছা, শুভকামনা। অনুপমের প্রকাশনার স্টলটির নাম্বার যদি বলে দেন দর্শক। আমাদের প্যাভিলিয়ন নাম্বার হলো 14তে পাওয়া যাবে অনুপম প্রকাশনের সবকিছু। আন্তরিক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম মিলন কান্তি দের সঙ্গে। আমার ডান দিকে এবার দেখতে পাচ্ছি যে পরিচিত মুখ শ্যামলী এসেছেন, আপনারা সবাই হয়তো কম বেশি চেনেন। এবার তার কি বই বেড়েছে সেটা জিজ্ঞেস করি, কি বই এবার আমাদের জন্য রয়েছে? অমর একুশে বই মেলায় এবারে 20 নম্বর প্যাভিলিয়নে মিজান পাবলিকেশনসে পাওয়া যাবে 3টি বই। আজই আমার আরেকটি বইয়ের মোড়ক উন্মোচন হলো, প্রিয়তমা শ্যামলী। প্রিয়তমা শ্যামলী এবং তুমি নয়নতারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এই 3টি উপন্যাস পাওয়া যাচ্ছে। প্রিয়তমা শ্যামলী নিয়ে একটু বলতে চাই, যেহেতু এটা আজকেই মোড়ক উন্মোচন হলো, আর ওই দুইটা এই কয়েকদিন ভীষণ বইটিকে আমরা দেখতে পারবো না সঙ্গে নেই। আচ্ছা, আমরা আরেকদিন দেখব। হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয়তমা শ্যামলীর প্রেক্ষাপট আমি লিখেছি, যেহেতু প্রতিটা রমণীর কাছে প্রিয়তমা শব্দটি খুবই রমণীয় একটা শব্দ এবং খুবই কাঙ্ক্ষিত একটা শব্দ, এবং প্রতিটি নারী তার অবচেতন মনে সারাক্ষণই প্রিয়তমা হয়ে ওঠার জন্য চেষ্টা করে। সেটা যে শুধু তার জাগতিক জীবনে প্রেম, ভালোবাসা, বিরহ এবং বিয়ের ক্ষেত্রে তা নয়, তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যেই সেটা থাকে, সাংসারিক, রাজনৈতিক, টোটাল সে সারাক্ষণ নিজেকে প্রিয়তমা রূপেই প্রেজেন্ট করতে চায়। এবং এখানে আমি ইচ্ছে করে আমার নামটি ব্যবহার করেছি, কারণ হ্যাঁ, শ্যামলী নামে অনেক বিখ্যাত রাইটারের অনেক বই আছে এবং সবাই বলে নামটা ভীষণ সুন্দর। তো তখন আমার মনে হলো আমার নামটি কেন এখানে থাকবে না, থাকুক প্রিয়তমা শ্যামলী আমার মধ্যে। এবং পুরুষ কিন্তু সবসময় তার কামাতুর বহুগামী মন নিয়ে একজন প্রিয়তমাকে খুঁজে বেড়ায়, যেই প্রিয়তমার দেখা আদৌ কয়টা পুরুষ পায় আমি জানি না, এবং কয়টা নারী সত্যিকারের প্রিয়তমা হয়ে উঠতে পারে। হ্যাঁ, অফকোর্স, সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয়তমা শ্যামলীতে। এবং আমার বিশ্বাস যে ওই দুটো উপন্যাস যেভাবে পাঠক আপন করে নিয়েছে, প্রিয়তমা শ্যামলী তার চেয়ে অনেক বেশি ভালোবাসা করবে। অনেক অনেক শুভকামনা রইল, আবার কথা হবে নিশ্চয়ই বই নিয়ে। ভালো থাকবেন। আমাদের সঙ্গে একজন সম্মানিত স্যার রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। তার বইটি এখানে রয়েছে ইতিমধ্যে, সাহিত্যের কোষ, সাহিত্যের ক্লাস ও সাহিত্য কোষ। মাহমুদুল হাসান নিজামী স্যার রয়েছেন আমাদের সঙ্গে। এবং আরও একটি বই দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শত মুজেজা ও মুসলিম বিশ্ব। দুই ঘরানার বই স্যার, কি নিয়ে লেখাটা যদি আলাদা করে বলেন আমাদের।
আমি মূলত ইতিহাস, সাহিত্য, কবিতা, গল্প লিখি। আমার প্রকাশিত গ্রন্থ এই যাবৎ অনুবাদও আছে বিশ্ব সাহিত্যের শেখ সাদির গুলিস্তা, অবস্থা, ফান্দেনামার, তারপরে ইমরুল কায়েসের সাবা মাল্লাকা, এগুলো সব কাব্য অনুবাদ আমারই করা, বাংলা সাহিত্যের সর্বপ্রথম। জি এই আমার ইতিহাস, দর্শন, সাহিত্য, সংস্কৃতি এবং কবিতা বিষয়ের টোটাল বইয়ের সংখ্যা আজ পর্যন্ত হচ্ছে 148টি। এবারের প্রকাশিত গ্রন্থ হচ্ছে আমার আমি দলদাস অথবা ধর্মদাস হতে চাই না, আমি মানুষ হতে চাই, এটি একটা কবিতার বই। জি তৌহিদ প্রকাশনী প্রকাশ করেছে, 8 নং স্টলে পাওয়া যায়। আরেকটি আশি বর্মার বই, সেটি মিজান পাবলিশার 20 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যায়, ওটা হচ্ছে মনের যত রং, কবিতা সমগ্র 2। জি তো এই পর্যন্ত আমি এই সাহিত্য ক্লাস বইটিতে মূলত জি স্যার কি নিয়ে লেখা স্যার একটু যদি সাহিত্য বলেন। ক্লাস বইটিতে লেখকদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমার মূলত এই বইটি। আচ্ছা এই পাশে কথামালা 819, 820-এ 18-19-এ বইটি পাওয়া যাচ্ছে। জি এই বইটির মধ্যে সাহিত্য কি, কেন সাহিত্য, কিভাবে উৎপত্তি হয়েছে, সাহিত্যের আকর্ষণ কি, বিষয়বস্তু কি, শব্দ কি, ভাষা কি, ভাষার উৎপত্তির ইতিহাস, কিভাবে আমরা ভাষাকে রপ্ত করব, সাহিত্যের বিষয়বস্তু কীভাবে নির্ধারণ করব, ছন্দ কি, স্বর কি, এইসব বিষয় নিয়ে এই বইটিতে বিশদ আলোচনা করা হয়েছে। লেখকদের জন্য এটি একটি টনিক বলা চলে। মূলত আমার ভাষাতত্ত্ব নিয়ে শুধু 10টা বই আছে, তার মধ্যে একটি হলো ভাষাতত্ত্ব, ভাষা উৎপত্তি ইতিহাস, সাহিত্য পরিচয়, ইবনে খালদুনের কাব্যতত্ত্ব, আরব রোমান্স, এবং রয়েছে সাহিত্য পরিচয় এবং পাশ্চাত্য সাহিত্য এবং রোমান্টিসিজম। ভাষাতত্ত্ব নিয়ে টোটাল 10টি বই আছে। ইতিহাসের বই আছে আমার বাঙালি জাতিতত্ত্ব, 10 লক্ষ বছর উৎপত্তি সূত্র, এবং প্রাচীন মানব সভ্যতার ইতিহাস, বিশ্ব রাজনীতির 4000 বছর, এবং রয়েছে প্রাচীন মানব সভ্যতার ইতিহাস এবং বাঙালি জাতির উৎপত্তি ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আপনার চেষ্টা করেছি। বাঙালি জাতি আমরা মনে করি যে অল্প কয়েকদিন আগে আছে, না, পৃথিবীর আদিকাল থেকে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে অনেক তথ্যবত্ত আছে। 750 বছর বাংলা রাজধানী ছিল মহাস্থানগড়, আমরা জানি না। 400 বছর বাংলা রাজধানী ছিল সোনারগাঁ, আমরা জানি না। এই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসছে। মানব সভ্যতার উৎপত্তি থেকে বাঙালি জাতির গৌরবের ঐতিহ্য রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানি না। এই কারণে আমরা বিভ্রান্তি, লেখার বিষয়বস্তু পাই না, আমাদের স্বকীয় জাতিসত্তার উত্থান সম্পর্কে জানি না, আমাদের গৌরব ঐতিহ্য সম্পর্কে জানি না। এই কারণে আমরা ছোট সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। এই বিষয়ে আমি প্রতিবাদ স্বরূপ একটি কবিতার বই বেরোছে আমার, যে কবিতার বই হলো আমি দলদাস ধর্মদাস হতে চাই না, আমি মানুষ হতে চাই। স্যার ওই বইগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো নিশ্চয়ই, আপনি ভালো থাকবেন। মাহমুদুল হাসান নিজামী স্যার, আপনাকে ধন্যবাদ 2টি বই সম্পর্কে বলবার জন্য এবং বাকি বইগুলো বলার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, রিপন ভাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আন্তরিক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন, আমি একটু রাখতে চাই ওনাকে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, বিতর্কিত বিষয়ে বাতেনি বাতচিত, ডক্টর শফিকুল ইসলাম। মজার একটা শিরোনাম আছে এটার মধ্যে, কী নিয়ে লেখা বইটি? আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। আমার এই বইটির নাম হচ্ছে বিতর্কিত বিষয়ে বাতেনি বাতচিত। এখানে মূলত 22টি প্রবন্ধ রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ে। আমরা জানি যে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশে গণমানুষ সহ বুদ্ধিজীবীরাও নানান ভাগে বিভক্ত হয়ে যায়, এবং রাস্তাঘাটে বা আমাদের অফিস আদালতে, এমনকি খুব উচ্চ ঘরানাতেও এই বিভক্তিটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং প্রত্যেকেই সংকীর্ণ ধারণা নিয়ে এক লেন্স দিয়ে দেখার চেষ্টা করে। এবং এখানে আসলে আগুনে ঘি ঢালে হচ্ছে যারা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, তারা মানুষকে ওইভাবে বয়ান দেয়, এমন করে বয়ান করে, এমন একটা নেগেটিভ দেয় যে মানুষ আসলে ওই যেতে পারে না। তো আমার এই বইয়ে আসলে প্রতিটি বিষয়কে, আমাদের 22টা প্রবন্ধে 22টি বিষয়কে নেওয়া হয়েছে, যেগুলি খুবই আলোচিত এবং বিতর্কিত বিষয়। প্রতিটি বিষয়ে আসলে 360 ডিগ্রি চিন্তা দিয়ে 10 দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে, যাতে গণমানুষ প্রত্যেকটা বিষয়কে নানান দিক থেকে দেখতে মানে মজা পাবে পড়ে। বিশেষ করে আপনার নেগেটিভ, কাউন্টার নেগেটিভ, এবং কাউন্টার নেগেটিভ হতে পারে 10 দিক থেকে, এবং একটা বৃত্তের 360 ডিগ্রি পয়েন্ট থেকে হতে পারে, মানে গণমানুষের জন্য ক্লিয়ার দ্বারা হয়। তো সেই জন্যই আসলে লেখা হয়েছে বইটি। বইটি পাওয়া যাচ্ছে আপনার সৃজন প্রকাশনী থেকে, এবং এবছর এই বইটি আসছে। এর আগে আমার 5টি বই ছিল। এই বইয়ে মূলত আমি বিভিন্ন সময়ে, মানে এক বছর লেখা না, গত কয়েক বছরে। আন্তরিক ধন্যবাদ, সেগুলো আমরা পরে কথা বলবো। আমাদের আরও লেখক রয়েছেন, আমরা কথা বলতে চাই। আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন যিনি, তিনি তার বইটি বের করছেন। আচ্ছা, এই বইটি 4টি বই রয়েছে। আচ্ছা, মিনির সাথেই বিয়ে, অধ্যক্ষ খান আখতার হোসেন স্যার আছেন আমাদের সঙ্গে, এবং রয়েছে মেছো ভূত, শিশুদের নিয়ে লেখা সব বইগুলো। এটি হচ্ছে ভেলোর মৃত্যু। আচ্ছা,
আর আরেকটি রয়েছে মেঘ পরি, সবগুলো শিশুদের জন্য লেখা, ভালো হয়েছে। শিশুদের নিয়ে কথা বলতে চাই আমি ইনফ্যাক্ট। স্যার একটু দর্শকদেরকে দেখাবেন এই বইগুলো কেন লিখলেন হঠাৎ করে এই সময়ে? আমরা গাংচিল থেকে সবসময় বিভিন্ন ধরনের বই বের করি। এবার আমার মেলাতে আসছে 14টি বই, তার ভেতরে 4টে হচ্ছে শিশুতোষ। জি, এই যে ছোট ছোট গল্প দিয়ে এই যে মেঘ পড়ি, আমরা জানি যে মারা যাওয়ার পর আমাদের যারা আত্মারা তারা হয়ে জ্বলে, আমরা বাচ্চাদেরকে আমরা শেখাই। ঠিক তেমনই একটি কাহিনী নিয়ে এখানে একটা আদর্শ একজন দাদাকে নিয়ে আমি লিখছি। এটা হচ্ছে ভীরুর মৃত্যু। আমরা কুকুরের বাচ্চাকে যে আমরা ভালোবাসি, কিন্তু সে যদি সিটি কর্পোরেশন থেকে এসে তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে, তখন যে ওই 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 পরিবারে কি হয় সেটা একমাত্র তারাই গল্পটা স্যার এখানে জানে। বলা হয়েছে। বলা হয়েছে মিনির সাথে বিয়ে, পাশাপাশি দুইটা মেয়ে থাকে, বিড়াল একটা অপরকে ভালোবাসে, কিন্তু একজন অ্যাক্সিডেন্ট করে, তখন তাকে পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা করে তাকে ভালো করা হয় এবং তার সাথেই তার বিয়ে হবে, এমন একটি কাহিনী সুন্দরভাবে বলা হয়েছে। চমৎকার। এবং শেষটা হচ্ছে মিশ্র ভূত। আমরা জানি যে ভূত সবসময় মাছ খায়, মাংস খায়, কিন্তু আমি এমন একটি ভূত এখানে এনেছি যে যার দাঁত নেই, মাছ খায় কিন্তু তার দাঁত নেই। শিশুরা পড়ে আনন্দ পাবে এবং এখানে শেখার অনেক কিছু স্যার আছে। কোথায় পাওয়া যাচ্ছে 4টি বই? গাংচিল স্টল 408 নম্বর স্টলে এই বইগুলো সহ আমার আরও 14 বই ওখানে পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ প্রিন্সিপাল স্যার, আপনি ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন, আমি শুরুতে যিনি আছে তাকে ডাকতে চাই। তার হাতে একটি বই রয়েছে, হাসিফ আজম, সারকাজম থেকে হাসিফ আজম, রাইট? আচ্ছা, লেখা হচ্ছে ইব্রাহিম ভুঁইয়া লিখেছেন। নিশ্চয়ই মজার একটি বই হবে, কি নিয়ে লিখেছেন যদি বলেন? বইটা আমি আপনাকে একটু সংক্ষেপে বলি যে এটা একটা প্রতীকী শব্দ। জি, যেটা হচ্ছে যে ব্রিটেন যখন ইউ থেকে এক্সিট হয়ে যায়, ওরা এটা সংক্ষেপে বলে ব্রেক্সিট। ব্রেক্সিট, হ্যাঁ। তো আমি আসলে একটু ক্লু দিয়ে রাখলাম জি। যে এটা একটা ফ্যাসিবাদের উপরে লেখা। ও। গত 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দুর্নীতির মহাকাব্য রচিত হয়েছে, তো কবিতার মাধ্যমে বইটি পড়ার পর পাঠক যেন একটা স্পষ্ট চিত্র আঁকে যে 16 বছরে যে শোষণ, বঞ্চনা, হত্যা, গুম, খুম সেটা হয়েছে, সেটা আমি কবিতার মাধ্যমে, কাব্যের কতগুলো মাধ্যমে। কবিতা রয়েছে? এখানে 36টা কবিতা কোথায় রয়েছে। পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে হচ্ছে অন্নধারা পাবলিকেশন, 525-26। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরও কথা বলতে চাই। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, তার বইটি এখানে নিশ্চয়ই আছে, তাই না? বাগানবাড়ির রহস্য। ও বাবা, অনেকদিন পরে বাগানবাড়ির রহস্যের কথা শুনতে পেলাম। কি নিয়ে লেখা, কি ভাবনা থেকে? আপনার কিশোর থ্রিলার বাগানবাড়ির রহস্য। এটা আমার 100তম গ্রন্থ। বইটি প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন, 497-98 স্টলে আপনি পাওয়া নিজে যাচ্ছে। থ্রিলার পছন্দ করেন? জি, আচ্ছা। আসলে মানে ভৌতিক একটু কাহিনী নিয়ে বিভিন্ন মানে একটা হঠাৎ করে আমরা একটা বাগান বাড়িতে আমরা ঢুকলাম, মানে মেরুদণ্ড শিরশির করে উঠলো, মানে আমার সাথে অনেকে যারা ছিল তারাও ভয় পেয়ে গেল। আমরা পালিয়ে আসার একটা চেষ্টা করলাম, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ওই সাহসটা হলো, মনে হয় আমার পা জমে গেছে। আচ্ছা, কখনো লেখককে জিজ্ঞেস করা হয় না আপনি কি ভূত বিশ্বাস করেন আদৌ? আসলে ভূত মানে কাল্পনিক আসলে বিশ্বাস, মানে কিছু কিছু জিনিস ঘটে, এখনো ঘটে। কেন হয় জানা নেই না, জানা নেই আসলে। ওই যে দেখা যায় আমরা শুনেছি মানে পত্রিকা যে ভূত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মৃত্যুটা যদি মানে স্বাভাবিক না হয়, তখন এরা হয়তো বিভিন্ন unnatural হয়ে থাকে। রাইট। যাক, মজার একটি ব্যাপার হলো আর কি, বইটি সহ আমরা আজকে প্রথম আমাদের থ্রিলার পেলাম, বাগানবাড়ির রহস্য, বাপ্পি শাহ লিখেছে। কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কেরিয়ার পাবলিকেশন, 497-498। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন পৃথিবীর পথে লোকমান হোসেন পলা, ভ্রমণ। ওকে, কোথাকার ভ্রমণ নিয়ে লেখা বা কটি গল্প রয়েছে আসলে? এটার মধ্যে গল্প আছে আপনার 25টি। আমার দেখা 6টা রাষ্ট্রের বিভিন্ন বিষয় আমি এখানে ধরে তুলেছি। আমি বিশেষ করে আমাদের যে হেরিটেজগুলা, জি, এটা আমি ধরে তুলেছি এবং তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশের কিছু হেরিটেজ এবং আমার দেখা আরও 6টি রাষ্ট্রের মধ্যে হেরিটেজের মধ্যে সৌন্দর্য, নান্দনিকতার এইসব বিষয় এখানে আছে। এই বইগুলো পড়লে কি মানুষ আগ্রহী হবে যাওয়ার জন্য? আগ্রহী হবে। যেমন আমাদের আপনার সোনারগাঁতে আপনার 100 বছরের আগে একটা শহর, আপনার মানে সারা সেই ইতিহাসটা না হয় আমরা পাঠকদের জন্য বইয়ের জন্য রেখে দিই। কোথায় পাওয়া যাবে বইটি বলুন? ওইটা পাওয়া যাবে আপনার পাণ্ডুলিপিতে 303-এ। আন্তরিক ধন্যবাদ আপনাকে লেখক। আমাদের সঙ্গে আরও লেখক রয়েছেন, আমি একটু অল্প করে কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। আমাদের সঙ্গে রয়েছেন এবারে পৃথিবীর প্রথম গল্প গিলগামেশ ওরে বাবা, কি নিয়ে কি ভাবনা থেকে আসলে লিখলেন বইটা? এটা আসলে পৃথিবীর প্রথম মহাকাব্য, প্রথম সাহিত্য এবং প্রথম গল্প। গিলগামেশ নিয়ে পৃথিবীর অনেক দেশেই বিভিন্ন রচনা হয়েছে, বিখ্যাত রচনা হয়েছে, কিন্তু বাংলা ভাষায় আসলে বিস্তারিতভাবে এমনভাবে রচনা হয়নি। এটা কি বিস্তারিত হয়েছে? এটা বিস্তারিত হয়েছে। এটা আমি 1048 লাইনের একটা মহাকাব্য রচনা করেছি গিলগামেশকে নিয়ে, যেটা ব্যাপকভাবে হয়েছে। মানে আমি মনে করি যে বাংলা
ভাষায় এরকম বই হয়নি আর। কোথায় আমি পাওয়া যেটা- যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে টইটুই প্রকাশনী। আসলে গিলগামেশ ছিল উরুকের রাজা, সে ছিল উরুক বলতে বর্তমান ইরাকের। জি। আজ থেকে 5000 বছর আগে যেটা নাকি এই মাটির ট্যাবলেটে লেখা ছিল, সেটা সংগ্রহীত হওয়ার পরে এই কাহিনীটাই পৃথিবীর প্রথম কাহিনীর উপরে বর্ণনা করা হয়েছে। জি। সেটাকে আমি বিস্তারিতভাবে বর্ণনা করার বাহ, চেষ্টা চমৎকার করেছি। একটি ব্যাপার। নিশ্চয়ই বইটি পড়বেন দর্শক, পাঠক যারা রয়েছেন এর মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও একজন নারী লেখিকা আছেন, তার হাতে বই দেখতে পাচ্ছেন, বইটি মানে এখানে আছে। আচ্ছা, নীল কষ্ট। কষ্ট নীল কেন হয় বলেন তো? নীল হয় এটা কি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ আচ্ছা, মানুষের তো দেখাবেন দর্শকদেরকে মানুষ বইটি। এই যে বই এই হচ্ছে আমার বই নীলকষ্ট। এবারে প্রকাশ পেয়েছে? এবারের মতন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা। জি। গতবার প্রথম প্রকাশিত হয়েছিল এক নির্ঘুম রাত, আর দ্বিতীয়বার প্রকাশিত হয়েছিল অন্যরকম অনুভবে। এবার হলো নীলকষ্ট। আচ্ছা, এখানে নীলকষ্ট- 64টা কবিতা আছে এবং নীলকষ্ট দিয়ে নিয়ে মানে বিভিন্ন ধরনের কষ্ট বা আমার বাবা চলে গেছেন বা আমার বিভিন্ন অন্যান্য কষ্টের কথা বলা কষ্টের হয়েছে কথা সেটার বলা মধ্যে। হয়েছে কাব্যের এবং মাধ্যমে। কাব্যের মাধ্যমে অনুভূতি তুলে ধরেছি এবং চেষ্টা করতেছি এরকম আর আরো আরো বই ভালো বই ভালো লেখাতে উঠে আসবে, আসে আপনার হাত লিখে দিয়ে। আসবে এবং কোথায় পাওয়া আমার যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে গাংচিল প্রকাশনী 408 নম্বর স্টলে এবং গাংচিল প্রকাশনী থেকেই সব আমরা বিভিন্ন লেখকদের গাংচিল নিয়ে আসি এবং গাংচিল আন্তরিক ধন্যবাদ, প্রকাশনী আপনাদের অনেক থেকে শুভকামনা নিয়ে আসি। রইল। আবার কথা হবে নিশ্চয়ই এই আচ্ছা। মেলাতেই। আমরা আরো একজন লেখককে রাখতে চাই, আসুন। আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি এসেছেন শেষ? আচ্ছা, জি ভাইয়া। এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না, কণ্ঠশিল্পী রশিদ খান। উনি একজন কণ্ঠশিল্পী এবং লেখকও বটে। এবারের বই কি নিয়ে লিখলেন? ভাইয়া হাটে যাই, মাঠে যাই, যে কোনো অফিসে যাই, বাসায় যাই, সবার থেকে শুনি যে মনের মতো কোনো মানুষ পাইলাম না। এই বিষয়টা, এই ব্যাখ্যাটা নিয়ে আমি মনের আবেগটা তুলে ধরছি যে পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না, জাল বিজনের যুগে পড়ে মানুষ চিনলাম না, পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না। হাট বাজারে গেলে শুনি নানান রঙের কথা, কেউ বা ভালো কেউ বা মন্দ, কারো সততা, মানুষ চিনো মানুষ ধরো ওরে সজনা, জাল বিজনের যুগে পড়ে মানুষ চিনলাম না, পাইলাম না রে পাইলাম না, এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না। আরেকটি গান, কেবা তোমার দাস দাসিনী, কেবা প্রেমের বাসি, এইভাবেতে কেউ না আপন দেয় গো দুঃখে হাসি, ভালোবাসি দেখাবে খুব লাজুক হাসি মুখী। আর আমরা যেই কাজ করি না এখন আগে অর্জন করতে হবে, তারপর পরিচালনা করতে হবে। সঙ্গীতে তাল লয় সুর ছন্দ তেহাই রেলা দরা সারা সম ফাঁক বিট অফ বিট তালি খালি উদারা মুদারা তারা সি সাপ ডি সাপ সি ডি এফ জি। সঙ্গীত কত প্রকার, তাল কত প্রকার, লয় কত প্রকার, 9টি বছর এই থিওরিটি ধরছি। আর এই যে আপনার 1 বছর ধরে ছন্দ গাওয়া আপনি ধরছি। গীতিকারও বটে, আপনি গীতিকার কেন? হ্যাঁ, লিখেন না? আমি এই 2000 সাল থেকে আমি 18টি গান লিখেছি, সঙ্গীতায় 2টি গান দিয়েছি এবং ইগলে 2টি গান গিয়েছি। আমি এই গানগুলো রিজেক্ট হিসাবে ঘোষণা আচ্ছা, দিয়েছি। আপনাকে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমাদের। জি, আজকে ভাইয়া। বইটা নিয়ে আজকে কথা বলেছি আমরা, কোথায় পাওয়া যাচ্ছে বলে দিবেন? বইটি পাওয়া যাচ্ছে, আমি কোনো দোকানে ট্রাইও করি নাই, বইটি আমার কাছেই পাওয়া যাচ্ছে। আমি ঘুরে ঘুরে কাউকে আচ্ছা, আমি দিচ্ছি না। ঠিকানা দিয়ে দিলাম, এখানে হ্যাঁ, পাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, সবাই ঠিক এসে আছে। খুঁজে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আন্তরিক ছোট বড় ধন্যবাদ। সকলকে আমার সালাম চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আমাদের আলাইকুম। সঙ্গে আরও লেখক আছেন, প্লিজ আসবেন। আমি চেষ্টা করছি সবার সঙ্গে কথা বলবো। চমৎকার একটি বইয়ের মলাট, অশোকী খোদা, চাঁদের মতো মানুষ। আশিকি খোদা। আশিকি খোদা নামের একটা সুন্দর অর্থ আছে আমি জানি। চাঁদের মতো মানুষ কি নিয়ে লেখা? আসলে লিখেছে হচ্ছে মানে যারা আমাদের পথ দেখায়। জি। আমরা যখন ছোট ছিলাম হাঁটতে পারতাম না, আমাদের মা বাবা আমাদের হাঁটা শিখিয়েছে। আমরা কিছু জানতাম না, আমাদের শিক্ষক আমাদের জ্ঞান অর্জন করিয়েছেন। আমাদের অফিসের ঊর্ধ্ব কর্মকর্তা, আমরা যখন একটা অফিসে জয়েন করি তখন কিছু বুঝতাম না, উনি আমাদের কাজ শিখিয়ে আজকে আমাদের একটা অবস্থানে নিয়ে আসছেন। রাস্তার একজন মানুষ, হ্যাঁ, আমি বুঝতাম না, উনি হয়তো আমাকে এমন একটা কথা বললেন যেটা আমার জীবনে অনেক উপকার হলো। এটা আমাদের আচ্ছা, এইভাবে ওই ভাবনা থেকে বইটি লেখা? ভাবনা থেকে মনে হচ্ছে। চমৎকার। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এটা পাওয়া হচ্ছে আপনার জলদি 192 স্টলে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা। আশিকি খোদা আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। একজন তরুণ লেখক আছেন, তার বইটি এখানেই রয়েছে ইতিমধ্যে। প্রথম বই মাখামাদার তাল, এটা উমর 21 বইমেলা 2025 সালে প্রকাশ হয়েছে নবসাহিত্য থেকে। এই কবিতাটি পাঠকের জন্য আমি বলবো নবসাহিত্য থেকে সংগ্রহ করবেন। মাখাময়দার তাল। আচ্ছা, হ্যাঁ, মাখাময়দার তাল। কতগুলো কবিতা আছে এখানে 70টা কবিতা আছে। 70টা? হ্যাঁ। কি মানে কি কি বিষয়ে স্থান পেয়েছে এখানে? দেশ, সমাজ, রাষ্ট্র, বৈষম্য নিয়ে, ভালোবাসা নিয়ে, সবকিছু নিয়ে আর কি। মাখাময়দার তাল, সবকিছু মিলে আর কি এই বইটি তৈরি হয়েছে। আশা করি পাওয়া যাচ্ছে। এটা নবসাহিত্য প্রকাশনী থেকে। আন্তরিক ধন্যবাদ তরুণ লেখক, আবার কথা হবে নিশ্চয়ই। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন তরুণ লেখক আছেন, দুজনে একসাথে চলে আসবেন দয়া করে। একজন তরুণীও আছেন, তাদের হাতে একটি বই দেখতে পাচ্ছি মনে হয়। আচ্ছা,
16 গ্রামের সুইসাইড। ওরে বাবা, ভৌতিক থ্রিলার উপন্যাস। কে লিখেছেন আসলে? মূলত আমি বইটি লিখেছি এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন সহলেখককে নিয়ে আমি বইটি লিখেছি। আচ্ছা। তো এবারের আমি সহলেখকদের একটু পরিচয় করে দিচ্ছি। আমি এবং আমার সাথে আছে অঙ্ক। আমি অঙ্কিতা দাস পিয়ালি। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা ভাইয়ার উপন্যাসে আমরা সহলেখক হিসেবে কাজ করছি 5 জন। আমি, প্রিয়াঙ্কা বড়াল, জহির রায়হান, ঋতিকা তালুকদার এবং রৌনক জাহান। তো আমরা যে বিভিন্ন চরিত্র বর্ণনা করার মধ্য দিয়ে উপন্যাসটাকে একটু সাজানোর চেষ্টা করেছি। আত্মহত্যাকে না বলা এই মেসেজটা দিয়ে আর কি উপন্যাসটা গঠিত। ধন্যবাদ। আমরা আরো বিস্তারিত কথা বলবো নিশ্চয়ই, আরেকদিন সময় নেই। জি জি, অবশ্যই। আন্তরিক ধন্যবাদ, আপনাদের শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার গরম গরম বইমেলা প্রতিদিনের পত্রিকাটা হাতে এসে পৌঁছেছে। সব আজকে পড়ে শোনাতে পারবো না, তবে দেখাতে চাই প্রথম পাতাটা। ক্রেতা দর্শকের ভিড়ে মুখরিত জ্ঞানের মেলা। এবং মাননীয় সংসদীয় উপদেষ্টা বলেছেন আগামী বছর আমরা 10টা বই অনুবাদ করব। এই দুটি খবর দিয়ে আজকে আয়োজন শেষ করতে চাই। আশা করছি সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকছেন সবসময়, প্রতিনিয়ত। আগামীকাল আবারও আসবো, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা রইল সবাই। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই। সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু।